আচ্ছা, দুটো বিষয় একটু আমি আপনার নজরে আনতে চাই জনাব পার্থ। একটি হচ্ছে যে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তার আগে কি বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার তো পাচার হয় নাই, সেগুলি দিয়ে বাংলাদেশে কি হয়েছে সেটাও নিশ্চয়ই আপনি একটু বলবেন। সংলাপের সম্ভাবনা না, আমি মনে করি কি, দেখেন, সংলাপের সম্ভাবনা অবশ্যই আছে, সংলাপের সদিচ্ছা আছে নাকি সেটা প্রশ্ন করতে হবে খালেদ। আওয়ামী লীগ যদি কালকে চায়, কালকেও সংলাপ করতে পারে, বসতে পারে, কথা বলতে পারে, এবং এই সমাধান সম্ভব বা আলাপটা দেখ। আমাদের বিং আ পলিটিশিয়ান, আমাদের দুঃখটা তো সেখানেই যে আওয়ামী লীগ সংলাপ করতো, সংলাপ ফেল করতো, তাহলে জাতি দেখতো যে পলিটিক্যাল প্রসিজারটা চলছে। আমাদের প্রবলেমটা হলো পলিটিক্যাল প্রসিজারটা চলে নাই। এবং আওয়ামী লীগ, আমরা কেন, আওয়ামী লীগ তো নিজেদের কারোর সাথে, ইভেন কি জাতীয় পার্টিও বলতে পারে না তারা নির্বাচনে যাবে কি যাবে না। তো পুরো পলিটিক্সটাই তো বন্ধ হয়ে গিয়েছে। ওই সাউন্ড গ্রেনেড পুলিশ মেরেছে। আমরা অনেক বড় বড় পাবলিক মিটিং করেছি, আমরা অনেক বড় বড় পাবলিক মিটিং এর সাথে ছিলাম, আমরা জানতাম যেখানে এত লোক আমরা অ্যারেঞ্জ করার বা বিএনপি অ্যারেঞ্জ করার চিন্তা করে, সেখানে কিন্তু মারামারি করার ইচ্ছা থাকে না। মারামারি করার বডি ল্যাঙ্গুয়েজ অন্য জায়গায় থাকে। এত বড় মিটিং করার পর কারো মারামারি করার ইচ্ছা থাকে না। সেটা তো পুলিশ সাউন্ড গ্রেনেড যখন মেরেছে, তখন এটা ছত্রভঙ্গ হয়ে ন্যাচারালি তখন সেটা অন্যদিকে আপনার মোড় নিয়েছে। আমার পার্থ, এরকম কি হইতে পারে যে বিএনপি কেন্দ্রীয়ভাবে হয়তো ওরকমটা চায় নাই, যে পুলিশের মারা বা সাংবাদিকদের হ্যান ত্যান এগুলি করতে হয়তো চায় না, কিন্তু স্থানীয়ভাবে বিএনপির সাধারণ জনগণ আসলে খুব, যারা বিএনপি সমর্থক আছেন তাদের। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, প্রত্যেক পুলিশ বলেন, সাধারণ মানুষ বলেন, প্রত্যেকটা কোনো মৃত্যুই কাম্য না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো কি, যখন মব হয়ে যায় না, তখন আপনি অনেককেই কন্ট্রোল করতে পারেন না। কিন্তু আমার এইটা বিশ্বাস হয় না, বা আমরা রাজনীতিবিদ হিসেবে এটা কোনো সময় বলি না কাউকে যে ভাই তুমি পিটিয়ে রাস্তায় একটা মানুষ মেরে ফেলো। এই না, অন্ততপক্ষে ওই রাজনীতি আমি দেখিনি, বা আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু যখন মব হাতছাড়া হয়ে যায়, তখন আর আপনি কি করবেন সেটা তো আর কারো হাতে থাকে না। এবং এটাও সত্যি কথা যে পুলিশের এগেনস্ট একটা ক্ষোভও কাজ করে, সাংঘাতিক ভাবে ক্ষোভ কাজ করে ন্যাচুরালি। যেসব আপনার কর্মীরা 15 বছর পুলিশ দ্বারা নির্যাতিত, আর যখন পুলিশ তো আগে কি হতো, আওয়ামী লীগ বিএনপি লড়াই করতো, পুলিশ মাঝখান দিয়ে ঠেকাতো। এখন আওয়ামী লীগ আর পুলিশ মিলে বিএনপি কে মারে। তো এখন দেখা যায় যে বিএনপি বা জামাত বা অন্য যারা আছে রাজপথে কাজ করে, তাদের কাছে পুলিশ একটা অপোনেন্ট হয়ে দাঁড়িয়ে থাকে। তো সুতরাং ওই রিঅ্যাকশনটা চলে আসে। এই বিষয়ে শেষ প্রশ্ন, একটি ষড়যন্ত্র তত্ত্বের কথা আমরা শুনি যে আসলে আওয়ামী লীগ বা তার এজেন্সিরাই ভিতর থেকে এগুলি এগুলি করে থাকতে পারে বা করতে পারে। এই ব্যাপারে আপনার কাছে কি মনে হয়, যে সত্যি সত্যি কি বিএনপির কর্মসূচি? না, এটা তো আসলে এটা সত্যি কথা বলতে ষড়যন্ত্র তত্ত্বর ব্যাপারটা না, এটা তো রিয়ালিটি যে আওয়ামী লীগের এর আগেও যথেষ্ট অনেককেই পাওয়া গিয়েছে যে পেট্রোল হাতে পাওয়া গিয়েছে বা আগুন দেওয়ার জন্য পাওয়া গিয়েছে। তার মানে আমি এটা বলছি না যে এই মারামারি বা এই পুলিশ হত্যা আওয়ামী লীগ বা করেছে ও করেছে, বাট এটার পসিবিলিটি তো আমরা আগে দেখেছি যে যদি 10টা বাস পোড়ানো হতো, 5টা বাস যদি বিরোধী দল পড়ায়, তাহলে আরেকটা দেখা যায় 5টা বাস দেখা গেছে সরকার দল পড়াচ্ছে। এই ধরনের সিচুয়েশন আওয়ামী লীগের মাইদুল সাহেব আপনার একসময় প্রেস কনফারেন্স করছে, আপনার পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ছিল। এছাড়াও পুলিশও অনেক ছাত্রলীগ কর্মীকে অনেক একসময় অ্যারেস্ট করেছে হাতে পেট্রোল সহ। সেটা তো নর্মাল সিনারিও, এটা তো আমরা আগেও দেখি। আমার প্রশ্ন আপনার জন্য, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন আপনার জন্য, আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান সাহেবের সাহস থাকলে দেশে আসা উচিত, আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন জনাব রহমানের দেশে ফিরার উদ্যোগ নেওয়া উচিত, নাকি তাকে দেশের বাইরে রাখার জন্যই এরকম রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে? জনাব আদিলুর রহমান। না দেখুন, আপনি তো যেটা বললেনই সেটা রাজনৈতিক বক্তব্যের কথা আপনি বললেন। তো রাজনৈতিক বক্তব্য তো আসলে মাঠে বড় বড় নেতারা অনেক কথাই বলে। এবার আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে মনে করেন যে তারেক রহমান সাহেবের এই মুহূর্তে দেশে আসা উচিত কিনা, আমি আমার জায়গা থেকে আমি তো বিএনপি কে রিপ্রেজেন্ট করি না, আমার জায়গা থেকে আমি মনে করি না ওনার এই দেশে আসা এই মুহূর্তে উচিত না। স্পেশালি এই গভর্নমেন্টের যে বিএনপি কে এলিমিনেট করে দেওয়ার বা সর্বশেষ করে দেওয়ার একটা প্রয়াস, সেটাকে সাকসেসফুল হতে দেওয়ার কোনো কারণই আমি দেখতে পারি না। এবং আরেকটা জিনিস আপনি নোটিস করবেন যে তারেক রহমান সাহেব ওখানে বসে, তো তারেক রহমান সাহেব যেভাবে ওনার নেতৃত্বে 10 লক্ষ 12 লক্ষ বা যেই লোক হচ্ছে বা যেই মিটিং গুলি করেছে বা যেভাবে কাজটা করেছে, তো আই ফাইন্ড হিম ভেরি অ্যাকমপ্লিশড এই সাংগঠনিক এই ব্যাপার থেকে। তা উনি কেন এই দেশে আসবেন, যেই দেশে আসার সাথে সাথেই এই মুহূর্তে সরকার ওনার উপরে ঝাঁপিয়ে পড়বেন এবং সাংঘাতিকভাবে বিএনপির মোরাল ডাউন হবে।
তা আমার মনে হয় উনি যেখানে বসে রাজনীতি করছেন, আমি মনে করি এটাই ঠিক আছে এখন এই মুহূর্তে। না, জাস্ট আরেকটি প্রশ্ন, জনাব তারেক রহমান দেশে আসলে হয়তো উনি গ্রেপ্তার হতে পারেন, হয়তো তাকে, কিন্তু জনাব তারেক রহমানের ডাকে তো সবচেয়ে বেশি, মানে যেটাকে বলে হচ্ছে ভালো জায়গায় থাকবেন তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, আরো বড় হবেন, কিন্তু আন্দোলন করবে হচ্ছে সাধারণ মানুষ। এটা এক ধরনের স্বার্থপরতা হইল কিনা? এটা কি সবার ক্ষেত্রে হয় নাই সব সময়? যুদ্ধ তো তাবু থেকেই নিয়ন্ত্রিত হয় সব সময়। যদি আপনি তো যুদ্ধকে সব সময় তাবু থেকেই নিয়ন্ত্রিত হতে দেখছেন। রাজনৈতিক যে কাজগুলি হয়, সিনিয়র লেভেলের যে লিডাররা, তো আমার তো দেখা মতে যে এই জিনিসগুলিতে সেভাবে, আর আগের যেই সিচুয়েশনের কথা বলছেন আপনি, 80 বা 90-এর আগের সিচুয়েশনে সিনিয়র লিডারদের প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা ছিল, সেই রেসপেক্টটা তো এখন নাই। এখন তো সিনিয়র লিডারদের উপর গুলি করে দেওয়া হচ্ছে। নজরুল ইসলাম খান থেকে আরম্ভ করে, সালাম সাহেব থেকে আরম্ভ করে, এই গত নির্বাচনে 2018, যেটা ভাইয়ের বাসায় অত্যন্ত ভালো নির্বাচন ছিল, 47 জন ক্যান্ডিডেটকে মারা হয়েছে ফিজিক্যালি। তো আমার কথাটা হলো যে এই আজকে যে সিচুয়েশন, সেখানে তো রাজপথে নেমে সিনিয়র লিডারদের যে ঘটনাগুলো, আপনি 7-8 হাজার কর্মী সব সিনিয়রদেরকে আপনি ভিতরে ঢুকিয়ে দিলেন। তো আমার মনে হয় নেতৃত্ব দেওয়াটা এখন বড় কথা। আরেকটা কথা বলছেন যে সবচেয়ে বেশি বেনিফিটেড তারেক রহমান হবে বা বিএনপি হবে, নট নেসেসারি, বা ওই বেনিফিটের কথা এখন আমরা চিন্তা করি না। এই দেশে আওয়ামী লীগ বিএনপির পাশেও গণতান্ত্রিক কামী কিছু মানুষ আছে যারা 15 বছর ভোট দেয় নাই, বা তারা চায় যে জনগণ মানুষের, এই পলিটিশিয়ানরা মানুষের কথা বলে। আমার মনে হয় ওই মানুষদের বেনিফিট সবচেয়ে বেশি হবে। তারপর বাংলাদেশে রাজনীতি এখন একটা ডজি জায়গায় চলে গিয়েছে। নেসেসারিলি যে এই দেশে একটা তত্ত্ববোধক হয়েছে একটা নির্বাচন হবে, বা ওই তত্ত্ববোধে 3 মাস থাকবে, বা ওই তত্ত্ববোধ থেকে আরো অ্যাম্বিশিয়াস কোনো মানুষ আসবে না, এরকম অনেক ধরনের অ্যাঙ্গেলই থাকতে পারে এখানে। আপাতত ব্যাপারটা হলো যে মানুষের ভোটাধিকার, জি বলেন, মানুষের ভোটাধিকার রক্ষা করা। কিন্তু এরকম অ্যাঙ্গেলের কথা আওয়ামী লীগও বলছে যে তত্ত্বাবধায়ক সরকার আসলে অন্য পক্ষ বা তৃতীয় পক্ষ এরকম একটা হতে পারে। আমি একটু জনাব আন্দালিব রহমান পার্থের কাছে আসতে চাই। শেখ হাসিনার কোনো বিকল্প, শেখ হাসিনার কোনো জবাবদিহি থাকছে না, সিস্টেমের মধ্যে তার আসলে জবাবদিহি করার কোনো উপায়ই নেই, এবং আপনি জনাব একে আজাদকে শুনলেন, তিনি বলেছেন। না, এই কথাটা বলবো না যে জবাবদিহির জায়গা নেই। যে আমরা কথা বলছি, এটাও তো একটা জবাবদিহির জায়গা। আমরা সব বলছি, হ্যাঁ আপনি বলেন জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করার কোনো সুযোগ নাই। সো জবাবদিহি আর দ্য প্রাইস টু পে তো কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা সমালোচনা করছি, আরো অনেকে করছে, পত্রিকায় আসছে, কেউ গোপনে করছে, কেউ ফেসবুকে করছে, কেউ বের হচ্ছে। সো জবাবদিহির জায়গা আছে, ওই জায়গাটা তো না, এই যে জবাবদিহির জায়গা নেই। কিন্তু ভোটের মাধ্যমে যেহেতু ইউ ডোন্ট পে আ প্রাইস, সুতরাং দেখা যাচ্ছে যে যেটা খারাপ, হয়তো কোনো একটা কাজ হচ্ছে, সেটা হয়তো ক্যারি অন হচ্ছে বা স্টপ হচ্ছে, এটা সরকারের ব্যাপার। আর একটা বারবার আমার কথা হলো না, আই বিলিভ ইন এ সিস্টেম। আমি কোনো ইন্ডিভিজুয়ালে বিশ্বাস করি না যে একটা ইন্ডিভিজুয়াল সবকিছু করে। পার্লামেন্টারি সিস্টেমটাই হলো যে সবাই মিলে দেশ চালাবে, সেখানে সংসদ থাকবে, আপনার স্ট্রিক্টনেসকে বিরোধী দল ফিল্টার করবে সংসদের মাধ্যমে। এইটাই পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি, যেটার জন্য এত কিছু।